হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিক্রমপুর জাদুঘরের সামনে থেকে প্রশান্ত বলছি। আজকে আমরা এই জাদুঘরটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো জাদুঘরের বর্তমান অবস্থা। তো চলুন শুরু করা যাক। বিক্রমপুর জাদুঘর ও সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। জমিদার যদুনাথ বাবুর জমি অধিগ্রহণের মাধ্যমে 2010 সালে জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং 2013 সালের 28 মে জাদুঘরটি উদ্বোধন করে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন বাদে সপ্তাহের বাকি 6 দিন জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। আমার দুপাশে জমিদার যদুনাথ বাবুর বাড়ি রেখে আমরা সামনে সোজা যে লাল স্থাপনার দিকে যাচ্ছি, এটি মূলত বিক্রমপুর জাদুঘর। আমরা এখন জাদুঘরের ভেতরে প্রবেশ করছি। প্রথমেই পড়বে জাদুঘরের অফিস কক্ষ এবং এখান থেকে বাঁয়ে মোড় নিলেই আমরা জাদুঘরের মূল অংশে ঢুকে যাব। আমার পেছনে আপনারা কাঠের নৌকা দেখতে পাচ্ছেন, আছে তাল গাছের ডোম, একটা পুরোনো পিলার দেখতে পাচ্ছেন, এখানে পদ্মস্তম্ভের ছবিটা আছে, আর এই হচ্ছে তাল গাছের ডোনা। এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন, এটা বিক্রমপুর অঞ্চলের 2010 সাল থেকে চলমান প্রত্নতান্ত্রিক অনুসন্ধান ও খননে আবিষ্কারকৃত বিভিন্ন উপকরণ। তো এখানে আমরা ডোঙা দেখতে পাচ্ছি, পুরোনো একটা নৌকা দেখতে পাচ্ছি, এখানে আছে রাজা শ্রীনাথ রায়ের আমলের সেগুন কাঠের নৌকা। এগুলো ছাড়াও পেছনে আমরা কিছু সিন্দুক দেখতে পাবো, পাল্টি, এখানে লোহার সিন্দুক আছে বেশ কয়েকটা। জাদুঘরটিতে মূলত বিক্রমপুরেই পাওয়া বিভিন্ন সময়কার প্রত্নতান্ত্রিক নিদর্শনই স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে পুরনো সময়ের নৌকো, সিন্দুক, পালকি এবং পোড়ামাটির নানান ধরনের ফলক এবং তখনকার সময়ের ব্যবহার্য নানান উপাদান। বিক্রমপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় খননের সময় যেসব প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে, এগুলোর পাশাপাশি এখানে আরও দৃশ্যমান আছে তখনকার সময় ব্যবহার্য নানান উপকরণ, যেমন মাটির আসবাবপত্র, পাথরের জাঁতা, পানির জার ইত্যাদি। আমরা জাদুঘরের নিচের অংশগুলি দেখলাম, এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। তো এটি মূলত দোতলা একটি কমপ্লেক্স। এই হচ্ছে দোতলার গ্যালারি। ইন্দ্রাকপুর দুর্গ। জাদুঘরের দোতলার অংশে বিক্রমপুর অঞ্চলের বিভিন্ন সময়ের খননে পাওয়া বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শনের পাশাপাশি রয়েছে তৎকালীন সময়ে ব্যবহার্য নানান আসবাবপত্র, বিভিন্ন স্থাপনার ছবি, তখনকার মুদ্রা এবং বিভিন্ন পুরাতন ভবনের ডিজাইন বা নকশার টেরাকোটা। পলো, বিভিন্ন পোড়ামাটির ফলক, কাঠের বাক্স, আপনারা এখানে যে ভাস্কর্যের ছবিগুলো দেখছেন, এগুলোই কিন্তু এই রুমটাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। তো এই ছিল বিক্রমপুর জাদুঘরের কিছু অংশ। তো আমরা এখন এখান থেকে বের হব। তো বিক্রমপুর যে জাদুঘর, এই পুরো এরিয়াটাতে কিন্তু অনেক পুরনো কিছু বাড়ি আছে। তা আমরা এখন সে বাড়িগুলি ঘুরে দেখব। বিভিন্ন জায়গায় কিন্তু জাদুঘরগুলোতে ভিডিও করতে দেওয়া হয় না। তো আমি এদিক দিয়ে আসলাম, আসার পরে জাদুঘরের অফিস রুমে গিয়ে জিজ্ঞেস করলাম যে এখানে কি ভিডিও করা যাবে কি না। তো উনি আমাকে বললেন হ্যাঁ ভিডিও করা যাবে, আপনি চাইলে ভিডিও করতে পারেন।
তো এইটা আসলে সচরাচর আমরা কোথাও দেখি নাই, তো এই জন্য জাদুঘরের ভেতরের ভিডিওটা আমরা করে নিলাম। আপনারা দেখেন আমি জাদুঘর থেকে বের হয়েছি, আর আমার পেছনের অংশ দেখেন সুন্দর একটি ফাঁকা মাঠ আছে এবং এই দিকে কিন্তু পুরনো বাড়ি আছে। তো এরকম বাড়ি আছে আসলে কয়েকটা। আমার সামনে এই পাশে একটা এবং এই পাশে কিন্তু আরেকটা বাড়ি আছে। তো চলুন আমরা আস্তে আস্তে বাড়ির অংশগুলি ঘুরে দেখি। এটি মূলত জমিদার যদুনাথ বাবুর বাড়ি। যদুনাথ বাবু হলেন ভাগ্যকুল জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা, যিনি আনুমানিক 1900 শতকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। আমরা এর আগে পানাম সিটি গিয়েছিলাম, একটা পানাম সিটি ফিল পাচ্ছি। এই একটা রাস্তা চলে গেছে, এর এই পাশটাতে একটা পুরনো বাড়ি, এই পাশে একটা পুরনো বাড়ি। তো এনভায়রনমেন্টটা অনেকটা পানাম সিটির মতো। তা আমাদের চ্যানেলে পানাম সিটির ভিডিও দেওয়া আছে, আপনারা যারা দেখেননি বা দেখতে চান তারা চাইলে আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখেন বাড়িগুলো কিন্তু এখানে তালা দেয়া। তিনি মূলত একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং বরিশাল থেকে সুপারি, লবণ ও শাড়ি আমদানি করে কলকাতায় রপ্তানি করতেন। বাড়িটির এখন প্রায় জরাজীর্ণ অবস্থা। তিনি ছিলেন ভাগ্যকুল জমিদার বংশের অন্যতম সদস্য। তিনি ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং তার ব্যবসা কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল। 19 শতকের দিকে তিনি বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন বটে, তবে এখন বাড়িটির অবস্থা খুবই সংকীর্ণ অবস্থায় রয়েছে। যথারীতি এই ভবনটাও সুন্দর, কিন্তু অযত্নে অবহেলায় ভবনটা নষ্ট হয়ে গেছে। আমি এই পাশের অংশে দেখতে পাচ্ছি ছোট ছোট জানালা, কিন্তু পুরো ভবনটা জুড়েই কিন্তু জানালা এবং দরজার পরিমাপ প্রায় একই রকম। জমিদার যদুনাথ বাবুর পাশাপাশি দুটি বাড়ি, প্রায় দুটি বাড়িরই বাহিরের প্লাস্টার সব উঠে গেছে। দু একটা দরজা জানালা বাদে প্রায় বেশিরভাগ দরজা জানালাই এখন নেই। বাড়ির চারদিক দিয়ে প্রচুর পরিমাণে পরগাছা উঠে গেছে। এক কথায় বলতে গেলে বাড়িটি আসলে অপেক্ষা করছে সম্পূর্ণ ধ্বংসস্তূপ হওয়ার অপেক্ষায়। এবং এর ওই পাশটাতে আর একটা ছোট্ট অংশের মতো আছে। আপনারা আমার পেছনে কিন্তু একটা পুকুর দেখতে পাচ্ছেন। তো এই পাশে একটা পুকুর এবং বাড়ির যে গেটের অংশ, সামনের অংশ কিন্তু আরেকটা পুকুর আছে, ওখানে আবার শান বাঁধানো ঘাট আছে। এই একটা ভাঙাচোরা অংশ দেখতে পাচ্ছি। ইটগুলো দেখে মনে হয় যে বাড়ির এই অংশটা খুব বেশি পুরনো না। এই পাশ দিয়ে ফাঁকা অংশ আছে, দরজা জানালা সব খোলা। একটা মজার জিনিস লক্ষ্য করলাম, এইটা বাড়ির দরজা না জানালা সেটা বোঝার কোনো উপায় নেই, কারণ আমি এইখানে কিন্তু দেখছি এটা কিন্তু জানালার অংশ, একটা পাল্লা আছে। তো দরজা জানালা না থাকার কারণে আপনি বুঝতে পারবেন না আসলে কোনটা যে বাড়ির মূল দরজা আর কোনটা বাড়ির মূলত জানালা। তো আমরা এই দিক দিয়ে বাড়ির ভেতরের অংশে ঢুকবো। এখানেও হয়তো তালা দেওয়া থাকতো, কিন্তু দেখতে পাচ্ছেন লোহা লক্করগুলির কি বিশ্রী অবস্থা, জং খেয়ে একদম নষ্ট হয়ে গেছে। তো যেটা বলছিলাম, দরজা এবং জানালার উচ্চতা কিন্তু একই। এই রুমটা সত্যিই খুব চমৎকার। এর কারণ হচ্ছে এই রুমে কিন্তু আলো বাতাস ঢোকার জন্য প্রচুর অপশন আছে। দেখেন কতগুলি জানালা, এপাশ থেকে 3টা, এপাশ থেকে 2টা এবং এপাশ থেকে একটা আছে, এবং এই অংশটা তো একদম ভেতরে ঢোকার জন্য। তো এখানে আলো বাতাস আসার জন্য প্রচুর ব্যবস্থা করা আছে। এর ভেতরে পাশ দিয়ে দরজাটা বন্ধ করা আছে। তো বাড়িটার এখনও যে অবস্থা আছে, ছাদ কিন্তু যথেষ্ট শক্ত মনে হচ্ছে। ছাদের ওপরে লোহার ভীম বা পাটাতন দেয়া আছে, এর ওপর চুনসুরকির ছাদ দেয়া। ইটের সাইজ যথেষ্ট বড়। তো এখানে ইটের সাইজ দেখে মনে হয় যে বাড়িটা খুব বেশি পুরনো না। বাড়ির সামনের অংশে বিশাল বড় একটি মাঠ আছে, আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটাতে কিছু একটা আছে।
এখানে প্রচুর দরজা জানালা ছিল, তো সব কিছু খুলে নেওয়া হয়েছে, দেখাই যায়। এই পরগাছাটা দেখুন, পুরো জানালাটাকে ধরে নিয়েছে। তো এই অংশে মূলত 3টা রুম। আমি এখন ঠিক মাঝখানের রুমে আছি। আমার এই পাশটাতে কিন্তু আরেকটা রুম আছে এবং এদিক দিয়ে ঘুরে গেলে এই পাশটাতে কিন্তু আরও একটা রুম আছে। আমি মূলত প্রধান রুমে আছি। এইটা সম্ভবত বাড়ির ভেতরে ঢোকার পর প্রথম কক্ষ। এইটা পার হয়ে সম্ভবত এই ভেতরের বাড়িতে যেতে হয়। ওখানে একটা বাড়ি এবং এ পাশে একটা বাড়ি আছে। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত প্রধান সড়ক থেকে জমিদার বাড়িতে ঢোকার মূল ফটক। এর ঠিক উল্টো পাশেই কিন্তু বিশাল বড় একটি পুকুর রয়েছে। পুকুরটি গ্রামের সর্বসাধারণ ব্যবহার করে। ঠিক আমরা এই মুহূর্তে যখন ভিডিও ধারণ করছি, ঠিক তখনই কিন্তু পুকুরে কিছু মহিলা গোসল করছিলেন। সঙ্গত কারণেই পুকুরের অংশটুকু আমরা এই মুহূর্তে ভিডিও করতে পারিনি। ভেতরে ঢোকার পর এইটা হচ্ছে একটা কক্ষ এবং এর পেছনে আরেকটা কক্ষ। ওই পাশেও এরকম 2টা কক্ষ আছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূল কক্ষ। তো এই ছিল বিক্রমপুর জাদুঘর। এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। বিক্রমপুর জাদুঘর তথা জমিদার যদুনাথ রায়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। বিক্রমপুরে দেখার মতো আরও বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপনা রয়েছে। এরই ধারাবাহিকতায় পরবর্তী ভিডিওতে আমরা দেখব স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি এবং জগদীশচন্দ্র বসু স্মৃতি সংগ্রহশালা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।